সাবিনা গ্রুপে একটা এসএমএস দেন, দ্রুত যুক্ত হওয়ার জন্য এসএমএস দেন একটা। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনি মনে হচ্ছে গত পরীক্ষাটা দেন নাই, তাই তো? ভাই কালকে আমার ছিল আর কি, মানে কি বলবো, আচ্ছা, যেটাই মানে থাকুক আমি না কেন। বিজি ছিলাম হ্যাঁ, বিজি থাকেন অফিসের আর কাজে। আমি আজকে দিয়ে দেবো। হ্যাঁ, যাই থাকেন, যদি কোনো পরীক্ষা মিস হয় বা টাইমের অভাবে, তাহলে হ্যাঁ, পরবর্তী যে কোনো একদিনে সময় করে পরীক্ষাটা কনফার্ম করবেন, ঠিক আছে? যে আমি মানে আসলে সময় পাচ্ছি না আজকে ইয়ে পেলে কালকে থেকে তো জি নিয়ে জি হুট জি শুরু জি। হয়েছে। আমার প্রিপারেশন ভালো, আমি আগে এটা ভালো করছিলাম, আমি পরীক্ষা দিতে কপি আসতাম। যাক, মাশাল্লাহ। মুশফিক ভাই কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাইকে আমার নোট পেয়েছেন? আপনাকে তো কুরিয়ার করেছিলাম। জি ভাই পাইছি তো। আমি অনেক আচ্ছা, আগেই পাইছি। ওই যে দণ্ডবিধির যে কারেকশনগুলো আছে, আপনারা প্রত্যেকটা ধারা একটু চেক করবেন যে পর্যন্ত পড়াচ্ছি। আর কারেকশন যেটা যেটা আছে, আপনারা হাতের লেখা ডিফারেন্স দেখবেন, দেখলে বুঝতে পারবেন। সো ওইটুকু আপনাদের যে নোট, ওই নোটে একটু লিখে নেবেন, ঠিক আছে? কাইন্ডলি লিখে নেবেন, অবশ্যই লিখে নেবেন। কারণ দণ্ডবিধি অনেকটাই মিস্টেক করছিল, ভুল করছিল, সেগুলো আমি কারেকশন করে দিয়েছি। সো আমি যেখানে যেভাবে লিখেছি, আপনারা সেখানে সেভাবে লিখবেন। আমাদের মুন্ডি এখনো আসে নাই। তারপরে শামীম ভাই এখনো আসে নাই। মুন্নি, লেট করলেন কেন? জি ভাইয়া। লেট করলেন কেন? 10 মিনিট লেট আপনি। ও, জয়েন করতে লেট হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে। ডিপয় কেমন আছো ভাই? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা দ্রুত ক্লাস শুরু করব। আমরা কতদিন কোন পর্যন্ত পড়েছিলাম? তারা 74 পর্যন্ত। হ্যাঁ, 74 পর্যন্ত পড়িয়েছিলাম। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি শুনতেছি। বাকি যারা আছেন, কারোর কি কোনো সাউন্ড প্রবলেম আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে সাধারণ ব্যতিক্রম সমূহ যেগুলো আছে, জেনারেল এক্সেপশন, এই জেনারেল এক্সেপশন আমরা পড়ব 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত। এই আপনার সাধারণ ব্যতিক্রম সমূহ এরকমের একটা আইন, যে আইন দ্বারা আপনি কাউকে আঘাত করতে পারবেন, কাউকে আপনি খুন করতে পারবেন, কিন্তু আপনার কোনো শাস্তি হবে না। আপনার কোনো শাস্তি হবে না। এই যে 76 ধারা থেকে 106 ধারার মধ্যে। ভাইয়া, শব্দ কম মনে হচ্ছে। জি, শব্দ কম সাউন্ড মনে কম হচ্ছে? মনে হচ্ছে।
জাস্ট এ মিনিট। আপনার মোবাইলের সাউন্ড একটু বাড়ান তো। আমার মোবাইলের সাউন্ড সর্বোচ্চ, এর চেয়ে বেশি কোথাও আর হবে না, কিন্তু সাউন্ড কম মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, মানে মানে আরেকটু হলে ভালো হইতো আর কি। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আরেকটু হইলে মনে করেন একটু দূরে থেকে ও বোঝা যেত এই আর কি। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? বা ইয়ারফোন থাকলে পরে ইয়ারফোন নেন। হেডফোন লাগালে কান গরম হয়ে যায়, কান ব্যথা করে। তাহলে আমরা আজকে পড়ব ৭৬ ধারা থেকে ১০৬ ধারা পর্যন্ত। শামীম ভাইয়ের জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু আমরা অপেক্ষা করতে পারছি না, অলরেডি আমরা লেট। দেখেন, আমরা প্রথমেই চলে যাব, আমি যে কথা বলছিলাম যে এই আপনার জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির কোনো কার্য যেটা আপনার অপরাধ, কিন্তু সেটা যদি এই সাধারণ ব্যতিক্রম সময়ের মধ্যে পড়ে, তাহলে সেটা আপনার কি হবে না, তাকে শাস্তি প্রদান করা যাবে না। এক্ষেত্রে যেমন ধরেন কোনো ব্যক্তিকে খুন করে আসলো, খুন করে বলতেছে যে আমার এই হত্যাটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। এখন যে ব্যক্তি বলবে যে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে, তাকেই এটা প্রমাণ করতে হবে যে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। এইটা আপনার সাক্ষ্য আইনের ১০৫ ধারাতে বলা আছে যে সাধারণ ব্যতিক্রম সমূহ যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে এটা সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে পড়েছে। এই দণ্ডবিধি পড়ার সময় আপনারা সব সময় কাছে একটু বেয়ার অ্যাক্ট রাখবেন, ঠিক আছে? কাছে সবসময় একটা বেয়ার অ্যাক্ট রাখবেন, কারণ বেয়ার অ্যাক্ট থেকে আমাদের দণ্ডবিধির অনেক উদাহরণ পড়তে হবে। দণ্ডবিধির আপনার 3 কোয়ালিটির প্রশ্ন আপনাদের একটু বেশি পড়া লাগবে। একটা আপনার অপরাধের সংজ্ঞা, মানে এটা কোন অপরাধ, মানে একটা কাজ করলো, এই অপরাধের নাম কি, এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় উদাহরণ, আর তৃতীয় হচ্ছে পানিশমেন্ট, মানে শাস্তি। এই 3টা সাইড লক্ষ্য করে যদি আপনারা পড়তে থাকেন, তাহলে দণ্ডবিধিতে অনেক ভালো করবেন। 20টা প্রশ্নের মধ্যে আপনারা 15+ নাম্বার পাবেন। তো আরেকটু রিপিট করবেন? এখানে বললাম যে 3টা বিষয়। একটা হচ্ছে আপনার কোনটা কোন অপরাধ, কোনটা কোন অপরাধ। যেমন যে কোনো একজন ব্যক্তি সেটা কি বলপূর্বক গ্রহণ করেছে, নাকি দস্যুতা করেছে, নাকি ডাকাতি করেছে, সে প্রতারণা করেছে, নাকি সম্পত্তি আত্মসাৎ করেছে, নাকি আপনার তঞ্চকতা করেছে। এখন এইগুলোর মধ্য থেকে এখন কোনটা কোন ধরনের অপরাধ হবে, এইটা একটা বিষয়। 2 নম্বরটা হচ্ছে আপনার উদাহরণ, কিছু কিছু ধারার উদাহরণ পড়তে হবে অনেক বেশি। আর 3 নাম্বারটা বলছি পানিশমেন্ট। আপনার এই যে অপরাধ কোনটা কোন অপরাধ, এইখান থেকে আপনার মিনিমাম 2-3টা প্রশ্ন আসবে, উদাহরণ থেকে মিনিমাম 2-3টা প্রশ্ন আসবে, তার বেশি আসবে, আর শাস্তি থেকে ধরেন 4-5টা বা 6-7টা প্রশ্ন আসবে। তো সব কিছু মিলে আর অন্যান্য যে ধারা থেকে আপনার আর হয়তো 3-4টা প্রশ্ন আসবে, সব কিছু মিলে মানে এই যে পার্সেন্টেজ করার পরে আপনার দেখবেন যে দণ্ডবিধি থেকে আপনার এইগুলোর এইগুলোর মধ্য থেকেই আপনার কম বেশি করে আপনার টোটাল 20টা প্রশ্ন থাকবে। সো যদি আপনারা এইগুলোকে টার্গেট করে আপনারা যদি ক্লাস করেন, সরি এইগুলো টার্গেট করে যদি আপনারা পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার দণ্ডবিধি অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছিলাম যে ৭৬ ধারা, ৭৬ ধারাতে বলতেছে সাধারণ ব্যতিক্রম সমূহের প্রথম ধারা যে আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে কৃত কোনো কাজ, বার্নড বাই ল, বার্নড বাই ল।
এখানে আপনার ধরেন এই আলামিন ভাই আপনার সৈনিক, সে সেনাবাহিনীতে চাকরি করে। এখন তার যে উচ্চপদস্থ যে কর্মকর্তা আছেন, যদিও আমাদের আলামিন ভাই আপনার ডিফেন্সে আছেন, এখন তারপরে আমি সেজন্য ভাইকে দিয়ে উদাহরণটা দিলাম। ধরেন ভাই আপনার ডিফেন্সে আছেন, এখন তার উচ্চপদস্থ কর্মকর্তা একটা নির্দেশ দিয়েছে যে আপনি এই একটা সমাবেশ হচ্ছে, সমাবেশে যাবেন, যে আপনি সমাবেশের মধ্যে আপনি গুলি করবেন, গুলি করতে থাকবেন, এলোপাতারি গুলি করবেন। এখন এই আলামিন ভাই এলোপাতারি গুলি করলো, গুলি করে একজন ব্যক্তি মারা গেল বা দুইজন ব্যক্তি মারা গেল। এই দুইজন ব্যক্তি যদি মারা যায়, এই দুইজন ব্যক্তি মারা গেলে এইখানে আলামিন ভাইয়ের কোনো দোষ নাই, বা আলামিন ভাইয়েরকে আপনি কী করতে পারবেন না, কোনো শাস্তি প্রদান করতে পারবেন না দণ্ডবিধির অধীন। কারণ আলামিন ভাই বান্ড বাই ল ছিল, তার যে উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, সেই উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে আলামিন ভাই গুলি চালাইছে। এই গুলি চালানোর কারণে তারপরে আলামিন ভাইয়ের এই গুলির প্রভাবে দুইজন ব্যক্তি মারা গেছে। সো এই ক্ষেত্রে আলামিন ভাইকে আপনারা হত্যার দায়ে দায়ী করতে পারবেন না, এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। এইবার আমরা এই ৭৬ ধারার সাথে ৭৯ ধারাটা আপনার মিক্সড করে পড়ব। ৭৯ ধারা বলতেছে জাস্টিফাইড বাই ল, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাস করে সম্পাদিত কোনো কার্য, সম্পাদিত কোনো কার্য। এখানে দেখেন, ধরেন মুন্নি আপনার কি করতেছে, সে ওই যে পাখি মারে না, পাখি মারা পিস্তল আছে না, পাখি মারা পিস্তল দিয়ে আপনার পাখি শিকার করে বেড়াচ্ছে। এখন পাখি শিকার করে বেড়াইলে তখন ডিপয় মনে করতেছে যে এই মুন্নি যখন গুলি ছুড়বে তখন ওই ঝোপের আড়ালে একজন ব্যক্তি লুকায়েছিল, সে ব্যক্তি হয়তো মারা যাবে বা মারা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তা তখন এই ডিপয় মুন্নিকে বাধা দেওয়ার জন্য মুন্নিকে ধাক্কা মারছে, ধাক্কা মারে মানে গুলি মারার মানে এম করে রাখছে, মুন্নি এম করে রাখছে, পরে আপনার ডিপয় মুন্নিকে ধাক্কা মারছে, ধাক্কা মারলে মুন্নি পড়ে গেছে, পড়ে যে মুন্নির মাথা কেটে গেছে। মুন্নির কি হয়েছে? মুন্নির মাথা কেটে গেছে। যখন মুন্নির মাথা কেটে গেছে, এখন এই যে মুন্নি পরবর্তীতে যে ডিপয় যে মুন্নির ধাক্কা মেরে মাথা কেটে দিল, এইটার জন্য মুন্নি পরবর্তীতে এই ডিপয়ের বিরুদ্ধে কি করতে পারবে না, কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না। যদি করে তাহলে ডিপয়ের কোনো শাস্তি হবে না। কারণ ডিপয় কেন মুন্নিকে আঘাত করেছিল? একজন ব্যক্তির জীবন বাঁচানোর জন্য। তার ডিপয়ের গুড ফেইথ ছিল, ডিপয়ের কি ছিল? গুড ফেইথ ছিল। আমরা জানি যখন কোনো ব্যক্তিকে পানিশড করতে হয় তখন সেই ব্যক্তির একটা মেন্সরিয়া লাগে, আরেকটা লাগে দশাবহ কার্য। দশাবহ কার্য আপনার ডিপর যদি গুড ফেইথ থাকে একজন ব্যক্তিকে মানে তার জীবন বাঁচানোর, এবং সে যদি ওইটার কারণে যদি কোনো অপরাধ সংগঠন করে থাকে বা এরকম কোনো কার্য করলো যেটা আপনার অপরাধ সংগঠন হলো, কিন্তু তার উদ্দেশ্য ছিল একজন ব্যক্তির জীবন বাঁচানো, সেক্ষেত্রে ডিপয়ের কোনো শাস্তি হবে না। একটা হচ্ছে বান্ড বাই ল, মানে আইন দ্বারা বাধ্য, আরেকটা হচ্ছে জাস্টিফাইড বাই ল। জাস্টিফাইড বাই ল বলতে বোঝাচ্ছে যে ওই ব্যক্তি নিজের দায়িত্ব মনে করে কোনো কাজ যদি সংগঠন করে থাকে, যেমন ধরেন যে মুশফিক ভাই আর এই হাসান ভাই দুইজন কি করতেছে, সরকারি কোনো প্রপার্টিতে আগুন ধরায় দিচ্ছে বা ওই হাতুড়ি দিয়ে বাইরে বাইরে ভাঙতেছে, তখন এই হাসানকে প্রতিহত করার জন্য এই মুশফিক আর আপনার সৈকত ভাই এই দুইজন যদি আপনার এই হাসানকে যদি প্রতিহত করে, প্রতিহত করতে গিয়ে যদি হাসানের যদি কোনো আঘাত লাগে, তাহলে এই সৈকত আর মুশফিকের
কোনো অপরাধ হবে না। এইটা হচ্ছে জাস্টিফাইড বাই ল। আর উচ্চপদস্থ কর্মকর্তার আদেশে বা নির্দেশে কোনো কাজ যদি করে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার বান্ড বাই ল। সেক্ষেত্রে এই যে উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে যে কাজটা করেছে সেটা অপরাধ বলে গণ্য হইবে না। তাহলে আমরা ৭৬ আর ৬৯ ধারা আমরা পাইলাম। এখন আমরা ৭৭ ধারাতে চলে যাব। ৭৭ ধারাতে বলতেছে বিচারক বিচার বিষয়ক কার্য পরিচালনাকারে বিচারকের কার্য। এখন ধরেন বিচারক তার কার্য পরিচালনাকারে সরল বিশ্বাসে যদি কোনো কার্য করে থাকে যেটার ক্ষমতা তার নাই, যেমন ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ ক্ষমতা আছে 2 বছরের কারাদণ্ড প্রদান করা আর ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা। এখন এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ভুলবশত আপনার 3 বছরের কারাদণ্ড দিয়ে দিল আর আপনার 5,০০০ টাকা অর্থদণ্ড দিয়ে দিল। তা এই যে ম্যাজিস্ট্রেট আপনার ভুল করলো, এই ভুলের জন্য ম্যাজিস্ট্রেটকে কি করা যাবে না, কোনো শাস্তি প্রদান করা যাবে না। এটা ম্যাজিস্ট্রেট করেছে ভুলবশত সরল বিশ্বাসে। ঠিক আছে, এটা হলো ৭৭ ধারা চলে গেল। আমরা চলে যাব ৭৮ ধারাতে। আদালতের নির্দেশে কোনো কার্য সম্পাদন যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সেই ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে নাই। যেমন ধরেন এই যে আপনার সৈকত ভাই একটা অপরাধ সংগঠন করলো, মানে ধরেন মারাত্মক প্রকৃতির অপরাধ সংগঠন করেছে, যার ফলে সৈকত ভাইয়ের আপনার শাস্তি হয়েছে কি মৃত্যুদণ্ড হয়েছে। এবং হাইকোর্ট ডিভিশন নির্দেশ এটা দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে এই সৈকতের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। তাহলে আজকে হচ্ছে আপনার 17 তারিখ 18 তারিখ, আগামী 5 দিনের মধ্যে মানে 23 তারিখে এই যে বিচারকের হাইকোর্ট ডিভিশনের আদেশ মান্য করার জন্য আপনার ওই যে ফাঁসি যারা কার্যকর করে তাদের কি বলে, জল্লাদ বলে না, জল্লাদ বলে। তো এখন ওই বিচারকের কার্য আদেশ অনুসরণ করে জল্লাদ যদি এই সৈকতের ফাঁসি দিয়ে দেয়, তাহলে এই জল্লাদের কোনো কি হবে না, কোনো শাস্তি হবে না পরবর্তীতে। কারণ এই জল্লাদ বিচারকের নির্দেশে কি করেছে, সৈকতের ফাঁসি দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সৈকতের ফাঁসি দেওয়াতে জল্লাদের কোনো শাস্তি হবে না। এটা চলে গেল। এখন দেখেন কি জন্য একটা বলতে চেয়েছিলাম, জল্লাদ, আচ্ছা ওটাতে পরে আসবো। হ্যাঁ, দেখেন আমরা সাধারণত জানি কি মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়। যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঝুলায় গলায় ফাঁস দিয়ে মৃত্যু কার্যকর করা হয়। এটা আপনার ফৌজদারি কার্যবিধির 178 ধারাতে বলা আছে, 68 ধারাতে বলা আছে। এখন এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে একটা ব্যতিক্রম একটা নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে যত আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত বা নির্ধারিত ব্যক্তিকে গুলি করে মৃত্যু নিশ্চিত করার বিধান দেওয়া আছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। তাহলে আমরা দেখলাম যে গলায় ফাঁস দেওয়ার বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে, আর একটা জায়গা দেওয়া আছে যে আপনার এই গুলি করে হত্যা করার ক্ষমতা দেওয়া আছে। এটা হলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইনে। জাস্ট এটা আপনাদের জানার জন্য আমি বললাম। এবার আমরা 80 ধারাতে চলে যাব। দেখেন কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা আইনগতভাবে যথাযথ সতর্কতা বা সাবধানতা অবলম্বন পূর্বক কোনো প্রকার অবহেলা ব্যতীত কোনো কার্য সংগঠনকালে যদি কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটে তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হইবে না। এই 80 ধারার একটা উদাহরণ আছে, উদাহরণটাতে চলে যান।
একজন ব্যক্তি, কোয়া নামের একজন ব্যক্তি কুড়াল নিয়ে বনে কাজ করতেছিল। বন জঙ্গলে আপনার কাঠ কাটছিল। কাঠ কাটার সময় তার যথেষ্ট পরিমাণে সতর্কতা আছে এবং তার কোনো অবহেলা নাই। তার কোনো অবহেলা নাই। যখন তার কোনো অবহেলা নাই, তারপরেও সে যথেষ্ট পরিমাণে সতর্ক ছিল এবং অবহেলা নাই, এই দুইটা জিনিস না থাকা সত্ত্বেও তার যে কুড়াল ছিল, কুড়ালের মাথাটা খুলে যায়, খুলে গিয়ে পাশে দণ্ডায়মান একজন ব্যক্তির মাথায় লাগে। মাথায় লেগে সেই ব্যক্তি মারা যায়। এখন এখানে দুইটা জিনিস আপনার ইনশিওর হইতে হবে যে তার কোনো সাবধানতা, যথেষ্ট সাবধানতা ছিল কিনা, তার কোনো অবহেলা ছিল কিনা। যদি সে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করে থাকে এবং তার কোনো প্রকার আপনার অবহেলা না থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির কি করা যাবে না, কোনো প্রকার শাস্তি প্রদান করা যাবে না এবং এই দণ্ডবিধির অধীন অপরাধ হিসাবে গণ্য হইবে না। এটা হচ্ছে আপনার কোনো কার্য সম্পাদনকালে দুর্ঘটনার অন্তর্গত বলে গণ্য হইবে। ঠিক আছে, উদাহরণটা বুঝতে পেরেছেন। আর মূল কনসেপ্টগুলো আপনারা উদাহরণ দ্বারা একটু পড়বেন। আর টাইটেল, প্রত্যেকটা ধারা টাইটেলটা মনে রাখবেন আর একবার দুইবার করে রিডিং পড়বেন। আর আমি যেভাবে উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি এইটা বোঝার চেষ্টা করবেন। এবার আমরা একটা ইন্টারেস্টিং ধারাতে যাব, সেটা হচ্ছে আপনার 81 ধারা। যেখানে আপনি 5 জন 10 জন বা 20 জন মানুষকে আপনি ইন্টেনশনালি মেরে ফেলবেন, মানে আপনার মেলে ফেলা দেওয়ার ইন্টেনশন আছে, তারপরে আপনার কি হচ্ছে না, আপনার শাস্তি হচ্ছে না। ধরেন আপনি একটা বাসে আছেন। বাসে সাধারণত কতজন লোক থাকে? 50 জন, 52 জন বা 56 জন। এই 50 জন বা 52 জন বা 56 জন একটা বাসে আছে। ওই বাসটা আপনার 120 স্পিডে যাচ্ছে, ঘন্টায় 120 কিলোমিটার গতিতে যাচ্ছে। এই 120 কিলোমিটার গতিতে যাওয়া অবস্থায় তার সামনে হুট করে কি হয়েছে, আপনার একটা সিএনজি চলে আসছে। বা ধরেন যে মানে হুট করে এরকম একটা সিএনজি আসছে যেটাকে আপনার ট্যাকেল দেওয়া বা আপনার তাকে সেভ করা, যদি সেভ করতে যাওয়া হয় তাহলে এই বাসের মধ্যে যে 56 জন লোক আছে, এই 56 জন লোকই মারা যাইতে পারে। বাসের মধ্যে যে 56 জন লোক আছে, এই 56 জন লোকই মারা যাইতে পারে যদি কি করা হয়, যদি এই সিএনজিতে যে 3-4 জন লোক আছে তাদেরকে সেভ করতে হয় বা তাদেরকে যদি বাঁচাইতে হয় বা তারা যদি বাঁচে, তাহলে 56 জন লোক মরে যাচ্ছে। তখন কি করতে হবে, এই 56 জন লোককে বাঁচানোর জন্য, তাদের বাঁচাইয়ে রাখার জন্য সামনে যে সিএনজিতে 4-5 জন লোক আছে তাদের উপর দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেলে পারে, সেটা কোনো অপরাধ বলে গণ্য হইবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার 81 ধারা, যে আপনার বড় ধরনের কোনো ক্ষতি নিবারণ করার জন্য ছোট ধরনের কোনো ক্ষতি করা বা ছোট ধরনের কোনো ঝুঁকি গ্রহণ করা, এইটা বলা হচ্ছে 81 ধারাতে। তাহলে আপনারা এখানে কি পাচ্ছেন, যে বড় ধরনের কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ধরনের কোনো ক্ষতি করে দেওয়া। যেমন ধরেন আপনারা একটা ট্রলারে আছেন, বা যে বড় যে কী যেন বলে ওটাকে, আপনার ফেরি বা আপনার আর কি, বড় বড় ফেরি আছে যেখানে আপনার অনেক ক্যাবিন থাকে, রুম থাকে। আপনার এক একটা আপনার ফেরিতে ধরেন যে আপনার 1000-2000 লোক আছে। তা আপনার ওই ফেরিটা আপনার যাচ্ছে ধরেন যে 80 কিলোমিটার গতিতে ঘন্টায়। তা 80 কিলোমিটার গতিতে ঘন্টায় যাচ্ছে। তা যেভাবে যাচ্ছে ওই যাওয়া অবস্থায় ওই ফেরির গতি পরিবর্তন করা সম্ভব না, কিন্তু ওই ফেরির সামনে ছোট একটা নৌকা চলে আইছে, হুট করে নৌকা চলে আইছে। এই নৌকা আসার ফলে এখন এই নৌকাকে যদি সেভ করতে হয়, তাহলে এই যে ফেরির মধ্যে যত লোক আছে এই নৌকা ডুবে যাবে বা দেখা যাচ্ছে 300-400 লোক মারা যাচ্ছে। তখন এই আপনার নৌকাতে যে 3-4 জন লোক আছে, এই 3-4 জন লোককে বাঁচানোর কোনো প্রকার চেষ্টা না করে
নৌকার উপর দিয়ে ফেরি যদি নিয়ে চলে যায়, তাহলে এই যে ফেরি চালক বা এর সাথে সংশ্লিষ্ট আপনার কর্মকর্তা, তাদের কোনো শাস্তি হবে না। এইটাই হচ্ছে আপনার 81 ধারা। এইবার চলে যান 82 ধারাতে। 82 ধারাতে চলে যান। 82 ধারাতে বলতেছে 9 বছরের নিম্ন বয়স্ক কোনো শিশু কর্তৃক কোনো কার্য অর্থাৎ কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হইবে না। তাহলে দেখেন এখানে বার্ডেন দিয়ে দিয়েছে কত বছর? 9 বছর। তাহলে 9 বছরের নিচের কোনো শিশুর 9 বছরের নিচের কোনো শিশুর কোনো কার্য কোনো অবস্থাতেই সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে কত বছর বলতেছে? 9 বছর। এই 9 বছরের নিচের কোনো শিশুর কাজ, সে আপনার বোধগম্য হোক, বিচার বুদ্ধি সম্পন্ন হোক বা না হোক, কোনো অবস্থাতেই যার বয়স 9 বছরের কম তাকে শাস্তি প্রদান করা যাবে না। এটা বলা হচ্ছে আপনার দণ্ডবিধিতে। কত ধারাতে? 82 ধারাতে। তাহলে এটা পেয়ে গেলেন যে 9 বছরের নিচের বয়সের কোনো শিশুর কোনো কাজ, কোনো ধরনের কাজ, কোনো অবস্থাতেই তাকে শাস্তি দেওয়া যাবে না। এইটা হচ্ছে আপনার 82 ধারাতে, এবং 9 বছরের কম বয়সের শিশুর কথা বলা হচ্ছে। এবার 83 ধারাতে চলে যান। 83 ধারাতে বলতেছে 9 বছরের উপরে এবং 12 বছরের কম বয়স্ক কোনো শিশু। তাহলে আমরা এখানে বার্ডেন পাইলাম বা লিমিটেশন পাইলাম 9 বছরের বেশি, 12 বছরের কম। 9 বছরের বেশি, 12 বছরের কম। এই যে মধ্যবর্তী যে শিশুগুলো, যে কিশোরগুলো, যে শিশুগুলো আপনার যদি কোনো কাজ করে থাকে, এখানে আপনার দুইটা জিনিস আসবে। এক ক্ষেত্রে অপরাধ হবে, আরেক ক্ষেত্রে অপরাধ হবে না। যে ক্ষেত্রে এই যে 9 বছরের বেশি আর 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর বিচার বুদ্ধি সম্পন্ন বা এই তার কার্য বা তার যে কাজ এইটা অপরাধ হচ্ছে, সে যদি এইটা অনুধাবন করতে পারে বা বুঝতে পারে যে তার কার্যটা অপরাধ হিসাবে গণ্য হচ্ছে বা তার কার্যটা অপরাধ, তার এই ধরনের যদি বিচার বুদ্ধি সম্পন্ন হয় বা তার যদি এইটা বোধগম্য থাকে, তাহলে সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে। আর যদি এই 9 বছরের বেশি আর 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর যদি তার কার্যের মাত্রা বা এই কার্য সম্পর্কে তার কোনো বিচার বুদ্ধি বা আপনার এই কার্যটা বিশ্লেষণ করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে তার যে কাজ, যে অপরাধ, সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যখন অপরাধ হিসাবে গণ্য হচ্ছে না, তখন তাকে কি করা যাবে না? কোনো শাস্তি প্রদান করা যাবে না। এই 83 ধারা কি বুঝতে পেরেছেন? 83 ধারা বুঝতে পারেন নাই? কে প্রশ্ন করেন? এটাই বোঝা গেল যে 9 বছরের বেশি আর 12 বছরের কম যদি শিশুটির জ্ঞান সম্পন্ন না থাকে ওই অপরাধ সম্পর্কে, তাহলে অপরাধ হচ্ছে না। আর যদি জ্ঞান সম্পন্ন থাকে অপরাধে, তাহলে তার শাস্তি হওয়ার উপযুক্ত। হ্যাঁ, শাস্তি আর উপযুক্ত না, শাস্তি হবে। সেক্ষেত্রে রিহাবে পাঠাবে বা সংশোধনাগারে পাঠাবে 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু তার শাস্তি হবে। কিশোর সংশোধনাগার, এখানে 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তার অপরাধের মাত্রা অনুযায়ী বা শাস্তি অনুযায়ী তাকে আর কি পাঠিয়ে দিবে। এটা হচ্ছে আপনার 83 ধারা। এইবার আমরা চলে যাব 84 ধারাতে। 84 ধারাতে বলতেছে অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তির কৃতকার্য। এখানে অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি বলতে কি বোঝাচ্ছে? মানে পাগল। কোনো পাগল ব্যক্তির কার্য, অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড,
অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। তাহলে পাগল ব্যক্তির কোনো কার্য